বিরতির পর ফিরে এলাম। যে ব্যাপারটাকে এই মুহূর্তে যতটা বেশি না অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নটা রয়েছে, তার থেকে বেশি ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টাকে নিয়ে তারা এই বিষয়টাকে অনেকটাই বেশি তারা সামনে নিয়ে আসছে রাজনৈতিক কর্মসূচি হিসাবে। আজকেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। প্রায় 150 জন বিজেপি কর্মী সমর্থককে আটক করে পুলিশ। অমিত শাহর সফরের ঠিক মুখে কলকাতায় রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছিল বিজেপি যুব মোর্চা। রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, ওই অভিযোগে বিজেপি যুব মোর্চা মিছিল বের করে এবং সেই মিছিলকে ঘিরে একটা ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় সেন্ট্রাল অ্যাভিনিউতে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয় সেখানে, যে অমিত শাহর সেই বিষয়টাকে আমরা একটু প্রতিবেদনটাকে একটু দেখে নেব। রাজ্য জুড়ে একের পর এক বিজেপি কর্মী সমর্থকে খুনের ঘটনায় তার তীব্র প্রতিবাদের পথে নেমেছিল বিজেপির যুব মোর্চা। এবং এই মুহূর্তে বিজেপি সদর দপ্তর মুরলীধর সিটের যে ছবিটা, সেটা আমার চিত্র সাংবাদিক ইন্দ্রনীল সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে যে বিজেপির যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের সামনেই একেবারে গেটে আটকে দেওয়া হয় এবং পুলিশ সাথে বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি হয়ে যায়, কিন্তু পুলিশ একেবারে পার্টি অফিসের সামনেই ব্যারিকেড করে দেয়, রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং দীর্ঘক্ষণ সেই অবরোধ চলে এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করা হয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন এই লড়াই তাদের আগামী দিনে আরো জারি থাকবে। বয়ান লাগিয়ে বলে যে আমাদের লোকেরা ওই আত্মহত্যা করেছে, মেরে টাঙিয়ে দেওয়া, আমাদের এমএলএকে মেরে দিচ্ছে মশাই, মেরে টাঙিয়ে দিচ্ছে রাস্তার ওপরে। আমরা বলেছি যে আজকে যা কাণ্ড করেছেন আগামী দিন আমরা লালবাজারের উত্তর দেবো, তৈরি থাকুন। এবং এই কারণে বিরোধীদের আটকে দেওয়া হচ্ছে। আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দিচ্ছে। এই কারণে বাংলার পুলিশ হচ্ছে মমতার পাঁচ এটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আজই শহরে পা রাখছেন এবং রাজ্যের একের পর এক যে ঘটনা ঘটছে সেই ঘটনার সমস্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আজকে তারা তুলে দেবেন। চিত্র সাংবাদিক ইন্দ্রনীল ভাদুরীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। আমরা অভিষেক, এটা ঘটনা যে বিজেপি কিন্তু দেখো লাস্ট আমরা মানে কয়েক মাস ধরে দেখছি কন্টিনিউয়াস কিন্তু একটা মুভমেন্টে রয়েছে। ফোকাস রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং বিজেপি কর্মীদের উপর লাগাতার আক্রমণ করছে, এমনটাই তাদের অভিযোগ। কি বলবে? আইন শৃঙ্খলা, আমাদের পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা অবস্থা সত্যি কহতব্য নয়, এ ব্যাপারে সত্যি কোনো আলোচনার জায়গা নেই। এটা আমার 5 বছরের মেয়েও জানে। তো সমস্যাটা অন্য জায়গা। সমস্যাটা কি বলতো, তুমি যখন একটা বিকল্প নিয়ে আসছো, বিকল্পের মুখগুলো খুব গুরুত্বপূর্ণ। তুমি একটু আগে যার মুখটা দেখালে শঙ্কুদেব পান্ডা, এছাড়া অর্জুন সিং বা যাকে এনারা জামাই আদর করে ডাকবার চেষ্টা করছেন, সৌমিত্র খাঁ অলরেডি আবেদন করেছে, দিলীপ ঘোষ করেছে, শুভেন্দু অধিকারী, তারা প্রত্যেকেই নারদে অভিযুক্ত। যে নারদকে একটা সময় ইস্যু করেছিল ওরা, এবং আমরা তো এটা নিয়ে আইনত করেছিলাম। এমন তো নয় যে চোর সে চোর, যে চোর সে জার্সি বদল করলে চোর থেকে সাধু হয়ে যায় না। যে অর্জুন সিং বিধাননগরে 18 মিনিটে তোমাদের সহকর্মীদের মেরেছিল বিধাননগর পুরো ভোটের সময়, সে তো বাই ডিফল্ট সেরকম। তুমি যদি আইন শৃঙ্খলার প্রশ্ন করো, তুমি বিকল্প মুখটা দেখতে হবে। তুমি যদি দুর্নীতি বিরোধী মুখ বলো এবং সেই মুখের পুরোধা যদি হয় মুকুল রায়, তুমি কাকে বিশ্বাস করবে? এটা তো হতে পারে না। তোমাকে তো বিশ্বাসযোগ্যতাটা প্রশ্ন আছে। আজকে যদি তোমাকে বলতে হয় অভিযোগগুলো সত্যি, কিন্তু অভিযোগের বিকল্পটা কি? শঙ্কুদেব পান্ডা আজকে পয়সা দিয়ে ছাত্র ভর্তি করাটাকে ইনস্টিটিউশনালাইজ করেছিল শঙ্কুদেব পান্ডা। আমি স্লোগান দিয়েছিলাম, শিক্ষা দেখে শঙ্কা হয়, শঙ্কু যখন পান্ডা হয়। এইটা হচ্ছে কি, তখন যে টিএমসিপির ও তখন সভাপতি। আজকে যে আমরা বলি না যে টাকা দিয়ে ছাত্র ভর্তি, এটাকে প্রাতিষ্ঠানিক করেছিল শঙ্কুদেব পান্ডা। অস্বীকার করতে পারো তুমি? রুবি, আমরা রাস্তায় নেমে রাজনীতি করেছি। কংগ্রেস আমাদের বিজেপিকে বলছে বিকল্প মুখ নেই, এরা এই নানা রকমের কার্যকলাপে সমস্ত অভিযুক্ত ইত্যাদি ইত্যাদি। কোন কংগ্রেস? না, যেই কংগ্রেস যাদের জন্মশত্রু মনে করতো সিপিএমকে, তার সঙ্গে একটা আনহোলি অ্যালায়েন্সে গেছে শুধু পাওয়ারে আসার জন্য, মানুষের কাজ করার জন্য নয়, শুধু পাওয়ারে আসার জন্য।
তারা সিপিএম এর সঙ্গে এই তলার দিকে যারা অরিজিনাল বামপন্থী কর্মীরা রয়েছেন, কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন, সেই সমস্ত মানুষদের মধ্যে কত যে বিক্ষুব্ধ রয়েছে এই ধরনের একটা হাত মেলানোর জন্য, সেটা নিয়ে ওনারা চর্চা করেন না, সেটা ওনাদের চোখেও আসে না, দৃষ্টিগোচর হয় না। এই সুজিতদা দ্বিতীয়ত হচ্ছে একটা জিনিস দেখো, আমি বলি দিদি একটা দারুণ কথা বললেন। দ্বিতীয়ত অথচ হচ্ছে NDA এই যে ভেতরে আমি LJP জানতে চাই এবং কংগ্রেসের NDA যখন JDU দুজনে একসঙ্গে লড়াই করছে। বলতে দিতে হবে তো, না NDA পরে কি করে হবে? আপনার ওরা এজেন্ডা যদি পৃথিবীর থাকে যে সবকিছু বিজেপিকে দেখতে পায়, নিজের বন্ধ বাড়িতে করিয়ে আয়না রাখবেন, তাহলে আলাদা কথা। নিজের বাড়িতে আয়না এইটা আছে তো। এইটা আপনাদের একটা এজেন্ডা, মানে আরে আমাদের বলতে দেবেন শুনুন, না। আপনারা আচ্ছা, যে আপনি শুনুন, আমি শুনেছি, আপনি শুনুন। লোককে গুরুত্ব দেন। আচ্ছা, ঠিক আছে, অভিষেক আসছি, এতই প্রবলেম রবীন্দ্র, হচ্ছে 20,000 তথ্য মিত্র কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এই যে তথ্য মিত্র কেন্দ্র 20,000 বন্ধ করে 1.5 লাখ ছেলে মেয়েকে যে আনএমপ্লয়েড করে কর্মহীন করে রেখে দিল, সে ব্যাপারে তো আপনাদের কোনো রকম উচ্চবাচ্য নেই। ফলে বুঝতে অসুবিধা হয় যে আপনারা ওপরে সিপিএম আর তলায় কি তৃণমূলের সঙ্গে যোগ সাধন করে রয়েছেন। আপনারা শুধু বিজেপির কোন মুখ, কে এলো কে গেল এই দেখেন। আরে আপনারা নিজেদেরটা দেখুন না, যেখানে অ্যাকচুয়ালি কথা বলা দরকার সেখানে দেখুন। আজকে আইন ব্যবস্থা ভেঙে গেছে, 1 বছরের মধ্যে 123 জন বিজেপির কর্মীকে মেরে ফেলে দিয়েছে, সর্বক্ষণ খুন করে গাছে ঝুলিয়ে দিচ্ছে। আমি আসবো প্রদীপ্ত, অভিষেক আচ্ছা, এরপরেও আপনারা আবার তৃণমূলের হয়ে কথা বলছেন। একটা জিনিস মানে হয় আপনি বাংলা বোঝেন না, আমি তৃণমূলের হয়ে কোনো কথা বলিনি। আমি বললাম যে আজকে যে তৃণমূল, তার থেকে বেশি সংখ্যক তৃণমূল আপনার পার্টিতে আছে। আমি যেটা বলতে চাইলাম যে উনি বলছেন যে খুব একদম ঠিক কথা, যে বামফ্রন্ট কংগ্রেসের একটা এতদিনের লড়াই শুধু ক্ষমতা দখলের জন্য, আনহোলি অ্যালায়েন্স ভাষা বোঝাতে হবে না। আপনারা দয়া করে মানুষের ব্যথাটা বুঝুন, আর আমাকে ভাষা বোঝাতে হবে না। আমি ভাষা শিখে নিতে পারবো, শুনুন, আমি ভাষা শিখে নিতে পারবো, কিন্তু আপনারা দয়া করে মানুষের ব্যথাটা বুঝুন। আপনাকে আমাকে ভাষা শেখাতে হবে না। এলজেপি আর একই এনডিএ জেডিইউ, এলজেপি বলছে, আমি তোমার একটা অন্য প্রশ্ন বলছি, এটা সহজ যুক্তির কথা। এলজেপি বলছে নীতিশ কুমারের থেকে বাজে বাংলা ছেড়ে এখন যখন বাংলায় ওনাদের কোনো রকম কোনো ফুটল পাবে না, বিহার চলে যাবে, এটাই হচ্ছে ওনাদের এজেন্ডা। যখন আমি বললাম আনহোলি অ্যালায়েন্স, তখন কোনো উত্তর নেই। যখন আমি বললাম তৃণমূলের সঙ্গে তলায় গাছ ছড়া মারছেন কিনা, তখন কোনো উত্তর নেই। কিন্তু যেহেতু বিজেপি মানুষের হয়ে কাজ করছে, ওনাদের তখন ওই ব্যাপারটা খুব খারাপ লাগছে। আপনারা দেখুন, জন মারা গেছে। প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে এলজেপি বলছে যে নীতিশ কুমারের থেকে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী আসেনি, করোনা কাণ্ডে ব্যর্থ ইত্যাদি। এবার আমাকে আমার সহজ প্রশ্নের উত্তর দাও। হয় এলজেপি সত্যি, নয়তো জেডিইউ সত্যি। দুজন তো সাইমালটেনিয়াসলি সত্যি হতে পারে না। তাহলে বিজেপি, যদি এলজেপি সত্যি হয়, তাহলে বিজেপির উচিত এক্ষুনি বলা যে জেডিইউর সঙ্গে আমাদের সব সম্পর্ক ছিন্ন। আর যদি জেডিইউ সত্যি হয়, তাহলে এলজেপিকে এক্ষুনি এনডিএ থেকে বাদ দেওয়া উচিত। সমস্যাটা কি বলতো, এই ভদ্রলোক মানে এক্ষুনি আমাদের যিনি বক্তা, উনি এক্ষুনি বললেন যে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের কেরালায় মারামারি, অ্যাজ ইফ কেরালাটা বাংলার ভেতর। উনি বাইরে রেফারেন্স দিতে পারেন, আমি বিহারের রেফারেন্স দিতে পারবো না। সমস্যাটা এখানে। উনি বিশ্বশুদ্ধ সবাইকে, মানে বিশ্বায়ন থেকে উষ্ণায়ন সব ব্যাপারে বিজেপির বক্তব্য আছে, আমার রাজ্যের নেতা সম্বন্ধে বক্তব্য আছে। অথচ আমি যখন ঘুরে দাঁড়িয়ে ওনাকে একটা রেফারেন্সের যুক্তির প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আলুর দামের কথা জিজ্ঞাসা করলাম, লঙ্কার দামের কথা জিজ্ঞাসা করলাম, যখন মানে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের প্রশ্ন করলাম, উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারলেন। উনি আইনটাই জানেন না। আমি তো মহুয়া বাংলার কথা জিজ্ঞেস করব। আমরা না হয় আইন জানি না, আপনি তো আইন জানেন। আপনি আইন দিয়ে মানুষের পেট ভরাতে পারবেন তো? আরে আপনারা তো আইন দিয়ে শুধু এনকাউন্টার করতে জানেন। আপনাদের একমাত্র যে মায়েরা কাঁদছে, যে সমস্যা, যে ফ্যামিলিগুলোতে খুন হচ্ছে, যাদের আজকে কাজ নেই, কর্ম নেই, যে সমস্ত টেট পরীক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছে, যে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত স্কুল কমিশন, কলেজ কমিশন, কম্পিউটার, গ্রেড ডি স্টাফ, যারা কেউ আজকে কাজ পায়নি, এত বাংলার বেকার যুবক, তাদেরকে আপনি স্ট্যাটিস্টিক্স দিয়ে পেট ভরাতে পারবেন তো? স্ট্যাটিস্টিক্স ছাড়ুন, আরে যারা কেউ জানে না স্ট্যাটিস্টিক্স, তারা আপনারা ওই স্ট্যাটিস্টিক্স দিয়ে না বাংলার মানুষের পেট ভরবে না। বাংলার মানুষ সুরক্ষা চায়, কাজ চায়, তাদের সংসারের টাকা চায়, সেগুলো ব্যবস্থা করুন। স্ট্যাটিস্টিক্স পরে দেবে। ওকে, প্রদীপ্ত একদম ঠিক বলেছে। সত্যি মানুষের পেটে খাদ্য চাই, মানুষের হাতে টাকা চাই। বেশ, রুবি প্রদীপ্ত ভার্চুয়ালি আছে।
এতটা মানুষের হাতে যখন টাকা চাই, খাদ্য চাই, তাহলে এই যে আজকে যাদের বাড়িতে গিয়ে অমিত শাহজি খাচ্ছেন তাদের হাতে কত টাকা পৌঁছেছেন, তাদের হাতে আপনারা কত কি কাজ দিয়েছেন, এই বক্তব্যটা আমি একটা কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম, আপনি উত্তর দিতে পারেননি। আমি প্রশ্ন করেছিলাম যে এসসি এসটি তপশিলীদের জন্য কি করেছেন। হ্যাঁ, একটা এসসি এসটি হাব করেছেন, সেই এসসি এসটি হাবের জন্য আপনারা 470 কোটি টাকা বরাদ্দ করেছেন। সেই 470 কোটি টাকার মধ্যে এখনো অবধি খরচা হয়েছে 79 কোটি টাকা। সেই 79 কোটি টাকার মধ্যে আপনারা প্রায় 67 কোটি টাকা খরচা করেছেন প্রধানমন্ত্রীর মুখ দিয়ে সেই এসসি এসটি হাবের প্রচার করার জন্য। ফলে আপনারা প্রচার সর্বোচ্চ একটা সরকার, সেই প্রচার সর্বস্ব সরকার আপনারা নিজেদের প্রচার করতে ব্যস্ত আছেন এবং অন্যকে অভিযোগ করতে ব্যস্ত আছেন। আপনারা কি করছেন? আনহোলি অ্যালায়েন্স নিয়ে আপনাদের এত বক্তব্য শুনতে খুব ভালো লাগে। তাহলে আপনারা মহারাষ্ট্রে কি করলেন? আপনারা মহারাষ্ট্রে কি করতে গেছিলেন? আনহোলি করেন না, 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 এটা কোনো গায়ে লাগা, এটা গায়ে লাগার কি আছে? আপনারা আইডিয়াল কথা বলুন। আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি, ভদ্রতা রাখুন। কারণ আইডিয়া আপনাকে ফেলুদা হতে হবে না, সত্যি তাই। আপনি কি রীতিও হতে হবে না আপনাকে। শুধু আইডিয়া বিজেপি, যে আইডিয়া বিজেপির কথা বলছে সেটা মণিপুরে কি করছে সেইটাই মানুষকে বোঝানো না জেনে এখানে বক্তব্য রাখতে আসেন। বলুন। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রদীপ্ত বলল মধ্যাহ্নভোজ করে উনি কত এইসব আদিবাসী পরিবারদের হাতে কত টাকা তুলে দেবেন। না না, কত টাকা তুলে দেবেনটা প্রশ্ন নয়, সেটা কারোর ভবিষ্যৎ হতে পারে না। যে আমি কাউকে গিয়ে অনুদান দিলাম, ওই 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 দান করলাম, এত টাকা দিলাম, ওটাতে কিন্তু কারোর ভবিষ্যৎ চলে না, ওটাতে কোনো অর্থনীতি হয় না, ওটাতে মানুষের ভবিষ্যৎ, মানুষের জীবনযাপন হয় না, ওটা কোনো সলিউশন নয়। আসল জিনিসটা হচ্ছে ওই যে 2 টাকা দামের চাল যেগুলো দিচ্ছে না, যেগুলো মানে ভিখারিরাও খাবে না, ওই ধরনের চাল যাতে গ্রাম বাংলার মানুষকে, গরিব মানুষকে না কিনতে হয়, তাদের যাতে 30 টাকা দামের চাল কেনার ক্ষমতা থাকে, তার জন্যই অমিত শাহ গিয়ে ওনার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন, তার জন্যই বাংলায় বিজেপির দরকার, তার জন্যই আসছে এই স্ট্যাটিস্টিক্সটা দিয়ে। বইয়ে পুঁথিগত স্ট্যাটিস্টিক্স অত্যন্ত গুণমুগ্ধ। অমিত শাহ অনেক কিছু পারেন, কিন্তু অমিত শাহ যেরকম ম্যাজিক জানেন এটা আমি জানতাম না, যে উনি গিয়ে খাবেন আর সঙ্গে সঙ্গে আমার কর্মসংস্থান হবে। একটু আগে রুবিদি একটা কথা বললেন যে অনুদান দিয়ে কারোর অর্থনৈতিক উন্নতি করা সম্ভব হয় না। একদম ঠিক কথা বলেছেন। তাহলে কৃষক নিধি সম্মান প্রকল্পটা অর্থটা কি? 6000 টাকা যে কৃষকদের মানে খাতে দেওয়া হচ্ছে, সেটা কেন দেওয়া হচ্ছে? 1, 2, আমি সেটাও ছেড়ে দিলাম, নির্বাচনী প্রচারের মানে নির্বাচনের আগে কেন প্রকল্পগুলোর ঘোষণা হয়? একটু আগে রুবিদি প্রশ্ন করছিলেন, খুব দামি কথা, সব কাজ হয়ে গেলে সত্যি 10 কোটি টাকা প্রকল্পের অর্থ কি? তাই যদি হয়ে থাকে, 15 বছর ধরে বিহারেও তো ওই সরকার, আর 7 বছর ধরে হচ্ছে গিয়ে বিজেপির সরকার। নরেন্দ্র মোদী গিয়ে কেন বলছে? নরেন্দ্র মোদীর ওপরে তো কেউ নয়, রুবিদি থেকে একটু বড় নেতা। একটু 20,000 তথ্যবিদ্যা কেন্দ্রটা বলুন না, রিসেন্টলি বন্ধ করে দিয়েছে। আজকের মতো এই পর্যন্তই থাকছে। ধন্যবাদ। সময় অতিক্রান্ত, বিতর্ক খুব তীব্র হয়েছে। ধন্যবাদ তিনজনকেই। অভিষেক ব্যানার্জি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, রুবি গুপ্ত ভারতীয় জনতা পার্টির নেত্রী, অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো করোনার আবহে বাংলা, আজকে আমরা ভোটের প্রস্তুতি দিয়েছিলাম, প্রায় ফিরতে হবে, তার কারণ ভোট নকিং দ্য ডোর, মানে দরজা এখন কড়া নাড়ছে, বাংলার ভোট। এটা যাতে হয়, এই করোনার আবহের মধ্যে যাতে সুষ্ঠুভাবে অন্তত ভোটটা সম্পন্ন হয়, বিতর্কের মাধ্যমে যাক, মানুষ বুঝে নিক কোন রাজনৈতিক দলের কাছ থেকে কি তাদের চাহিদা রয়েছে, কেন তারা তাকে ভোট দেবে, এই সমস্ত কিছু ক্লিয়ার হোক বিতর্কের মাধ্যমে, এটাই আমরা চাই। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি করোনার আবহে বাংলা। ধন্যবাদ, নমস্কার।